এ কাহিনী আজ থেকে বহু বছর আগের কাহিনী। যাদের আমরা আর্য জাতি বলে জানি, ভারতবর্ষের মাটিতে এইসব জাতি তখন সবেমাত্র পদার্পণ করতে শুরু করেছে। বোধহয় কুরুক্ষেত্রের যুদ্ধেরও আগে। পাঁজি পুঁথি তখনও জন্মগ্রহণ করেনি। আকাশে গ্রহ নক্ষত্র তখন ছিল নিশ্চিন্ত। মানুষ তাদের গতিবিধি কার্যকলাপের উপর কড়া নজর রাখতে আরম্ভ করেনি। আর্য বীরপুরুষেরা ভারত ভূমিতে পা রেখেই আদিম অনার্যদের বিন্ধ্য পর্বতের পরপারে খেদিয়ে দিলেন। শুধু তাই নয়, তাদের রাক্ষস, পিশাচ, দস্যু ইত্যাদি দুর্নাম দিতে লাগলেন। এমন একটি সময় দুজন নবীন আর্য যোদ্ধা সৈন্য সামন্ত নিয়ে দক্ষিণা পথে বহুদূর অগ্রসর হয়ে গিয়েছিলেন এবং দেখে শুনে খানিকটা উর্বর ভূভাগ থেকে কৃষ্ণকায় দস্যু তস্করদের তাড়িয়ে স্বরাজ্য স্থাপন করেছিলেন। এই আর্য বীরপুরুষ দুটির নাম প্রদ্যুম্ন এবং মখবা। এই দুজনের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব। আজকাল বন্ধুত্ব বিষয়টায় তেমন তেজ নেই। ইয়ার্কি মারবার জন্য বন্ধুকে প্রয়োজন হয়। সেকালে দস্যু ও রাক্ষস দ্বারা পরিবেষ্টিত হয়ে বন্ধুত্ব পুরো মাত্রায় ফুটে উঠবার অবকাশ পেত। দুই বন্ধুর যৌথ বাহুবলে রাজ্য স্থাপিত হল। কিন্তু প্রশ্ন উঠল, রাজা হবে কে? মঘবা, তুই রাজা হ, আমি সেনাপতি হব। তুই রাজা হ, আমি সেনাপতি। অতএব সমস্যার সমাধান হল না। বন্ধুকে বঞ্চিত করে রাজা হবার জন্য কেউই আগ্রহী নয়। এদিকে সবে পাওয়া রাজ্যটি এতই ছোট যে ভাগাভাগি করতে গেলে প্রায় কিছুই থাকে না। সোজা ভাগাভাগি করলেও শক্তি ক্ষয় অনিবার্য। চারিদিকে শত্রুরা ওত পেতে আছে। দুই বন্ধু বড়ই চিন্তিত হয়ে পড়লেন। একদিন রাতে আকাশে গোলাকৃতি চাঁদ, অর্থাৎ পূর্ণিমার রাত। পাথর দিয়ে তৈরি উঁচু দুর্গের চূড়ায় দুই বন্ধু ভুরু কুঁচকে বসেছিলেন। দুর্গটা অবশ্য বিতাড়িত অনার্য দস্যুদের দ্বারা নির্মিত। আর্যরা আদৌ দুর্গ নির্মাণ করতে জানতেন না। রামচন্দ্র লঙ্কায় রাবণের দুর্গ দেখে একেবারে নির্বাক হয়ে গিয়েছিলেন। মঘবা তার কটা দাড়ির মধ্যে ঘন ঘন আঙুল চালাতে চালাতে খোলা ছাদে পায়চারি করছিলেন। প্রকাণ্ড ষণ্ডামার্কা চেহারা, নীল চোখ, মুগুরের মতো শক্ত ও নিরেট দেহ। চিন্তা করার অভ্যেস তার বিশেষ ছিল না, তাই দুশ্চিন্তা মাথায় এলেই তিনি নিজের দাড়ি ধরে টানাটানি করতেন। প্রদ্যুম্নর চেহারাখানা মঘবার তুলনায় ছোট, কিন্তু ততোধিক নিরেট আর শক্ত। মাথায় সোনালি চুল আর চোখের মণি গাঢ় নীল। দাড়ি নেই। গলা চুলকাতো বলে তিনি তলোয়ারের ডগাটা দিয়ে দাড়ি কামিয়ে ফেলতেন। কেবল একজোড়া সূক্ষ্ম গোঁফ ছিল। সেই গোঁফে আঙুল বোলাতে বোলাতে প্রদ্যুম্ন পাঁচিলে ঠেস দিয়ে চাঁদের দিকে ভুরু কুঁচকে বসেছিলেন। চাঁদ কিন্তু হাসছিল। তার যে গুরুতর বিপদ আসন্ন হয়েছে, পঞ্জিকা না থাকায় সে তার পূর্বাভাস পায়নি। হঠাৎ মঘবা বললেন, একটা মতলব মাথায় এসেছে প্রদ্যুম্ন। কি মতলব? আয় পাঞ্জালরি, যে হারবে তাকেই রাজা হতে হবে। প্রদ্যুম্ন গোফের আড়ালে হালকা হেসে বললেন, জোচ্ছুরির মতলব। গত যুদ্ধে আমার কবজিটা মচকে গেছে, সেটা জানিস না? ব্যর্থ হয়ে মঘবা আবার দাড়ি টানতে লাগলেন। শেষে বললেন, দুজনে রাজা হলে দোষ কি? দুজনে রাজা হলে কে কার হুকুম মানবে, আর কেই বা প্রজাদের হুকুম দেবে? তাও বটে। তবে দুজনের রাজা হওয়া যায় পর পর। ঠিক কিরকম? তুই কিছুদিন রাজা হলি, আমি সেনাপতি, তারপর আমি রাজা হলাম, এই আর কি। হ্যাঁ, মন্দ কথা নয়। একদিন তুই রাজা আর একদিন আমি। অত তাড়াতাড়ি রাজা বদল করলে গন্ডগোল বাঁধবে।
গন্ডগোল কিসের? মনে কর আমি রাজা হয়ে তোকে হুকুম দিলাম, সেনাপতি, শুনেছি দক্ষিণে লম্বোদর নামক রাক্ষসদের রাজ্যে রসালো নামক এক প্রকার অতি সুন্দর ফল পাওয়া যায়। তুমি দ্রুত গিয়ে ওই ফল আহরণ করে আনো, আমার খাবার ইচ্ছে হয়েছে। তুই ফল নিয়ে ফিরতে দিন কাবার হয়ে গেল। এর মধ্যে তুই রাজা হলি, আমি সেনাপতি হয়ে গেলাম। তখন কে ফল খাবে? ও তাই তো, বড় ফ্যাসাদ দেখছি। মনে রাখতে হবে, আর্যগণ তখনও স্থির হয়ে বসে জ্ঞান বিজ্ঞানের গবেষণা আরম্ভ করেননি। দু একজন ঋষি হঠাৎ হঠাৎ একটা আটটা সূত্র উচ্চারণ করে ফেলতেন। এই পর্যন্ত। শীত, গ্রীষ্ম, বর্ষা এই রকম ঋতু পরিবর্তনের কথা মোটামুটি জানা থাকলেও সময়কে সপ্তাহ, মাস, বছরে বিভাজিত করবার বুদ্ধি তখনও কারোর মাথায় গজায়নি। সুতরাং প্রদ্যুম্ন ও মঘবা বড়ই ফাপড়ে পড়ে গেলেন। ওদিকে আকাশের চাঁদও ফাপড়ে পড়েছিল। প্রদ্যুম্ন তার দিকে ভ্রুকুটি করবার জন্য চোখ তুলেই সবিস্ময়ে বলে উঠলেন, আরে আরে, এ কি? মঘবাও আকাশের দিকে তাকালেন। দেখলেন আকাশ নির্মেঘ, কিন্তু চাঁদের শুভ্র মুখের উপর ধূসর ছায়া পড়েছে। করাল ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করার উপক্রম করেছে। দুই বন্ধুর মনে উত্তেজনার উৎপত্তি হল। ব্যাপারটা আগে কয়েকবার দেখা থাকলেও সম্পূর্ণ স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা হিসেবে সাব্যস্ত হয়নি ততদিনে। ভূমিকম্পের মতো অপ্রত্যাশিত একটা মহাদুর্যোগ বলেই বিবেচিত হতো। মঘবা দ্রুত এসে প্রদ্যুম্নের হাত চেপে ধরলেন। গাঢ় স্বরে ফিসফিস করে বললেন, চন্দ্রগ্রহণ। হ্যাঁ, কিন্তু ভয় নেই, চাঁদ আবার মুক্ত হবে। ছেলেবেলায় বুড়ো অঙ্গিরা ঋষির কাছে বিদ্যে শিখতে কয়েকবার গেছিলাম। বুড়ো একদিন বলেছিল, আকাশে রাহু নামে একটা অদৃশ্য রাক্ষস আছে। সে নাকি মাঝে মাঝে চন্দ্র সূর্যকে ধরে গিলে ফেলে, কিন্তু বেশিক্ষণ চেপে রাখতে পারে না। হ্যাঁ, আমিও 4-5 বার দেখেছি, মাঝে মাঝে এরকম ঘটতে থাকে। দুই বন্ধু হাত ধরাধরি করে দেখতে লাগলেন। বিপন্ন ম্রিয়মান চাঁদকে যেন একটি অজগর সাপ ক্রমে গ্রাস করে ফেলছে। দুর্গের নিচে ভয়ার্ত জনগণ সমবেত হয়ে চিৎকার ও নানা প্রকার বাদ্যধ্বনি করতে লাগল। দুষ্ট রাক্ষসগণ নাকি এই রকম বিকট শব্দ শুনলে ভয় পেয়ে পালিয়ে যায়। দীর্ঘকাল পরে চাঁদের একটি চকচকে দিক বের হলো। তারপর দেখতে দেখতে চাঁদ সম্পূর্ণ অক্ষত দেহে সহাস্য মুখে রাক্ষসের কবল থেকে বেরিয়ে এলো। সকলে ঊর্ধ্বস্বরে মহা আনন্দধ্বনি করে উঠল। মঘবা প্রদ্যুম্নের হাত ছেড়ে দিয়ে সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যাক, বাঁচা গেল। শুধু তাই নয়, আমাদের সমস্যারও সমাধান হয়েছে। কি রকম? শোনো, আজ থেকে তুমি রাজা হলে। আবার যখন চন্দ্রে গ্রহণ লাগবে, তখন তোমার রাজত্বকাল শেষ হবে, আর আমি হব রাজা। এইভাবে চলতে থাকবে। মন্দ কথা নয়, কিন্তু প্রথমেই আমি রাজা হব কেন? যেহেতু বুদ্ধিটা আমি বের করেছি। এখন চললাম, কাল সকালে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রা করব। সেনাপতির আর কাজ কি? মহারাজ ইতিমধ্যে প্রজা পালন করতে থাকুন। মহারাজের জয় হোক। মুচকি হেসে প্রদ্যুম্ন দুর্গশিখর থেকে নামবার উপক্রম করলেন। মঘবা অত্যন্ত মুষড়ে পড়ে দাড়ি টানতে লাগলেন। মঘবার মাথায় বড় বেশি বুদ্ধি খেলে না, কিন্তু এখন হঠাৎ তার মাথায় রাজবুদ্ধির উদয় হল। তিনি গম্ভীর স্বরে ডাকলেন, সেনাপতি প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন ফিরে এসে হাত জোর করে দাঁড়ালেন। আজ্ঞা করুন মহারাজ। মহারাজ মঘবা মেঘমন্দ্র স্বরে বললেন, আজ্ঞা করছি, কাল ভোরে আমি সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধে বেরোব। যতদিন না ফিরি তুমি প্রজা পালন করতে থাকো। রাত্রি গভীর হয়েছে,
এবার আমি রাজসজ্জায় শয়ন করতে চললাম। মুচকি হাসি হাসতে মখবা অভ্যস্ত নন। প্রদ্যুম্নের প্রতি একবার চোখ টিপে অট্টহাস্য করতে করতে তিনি প্রস্থান করলেন। মহারাজ মখবা মহানন্দে অর্ধেক সৈন্য নিয়ে যুদ্ধ করতে চলে গেলেন। রাজ্যের দক্ষিণ সীমান্তে কোদণ্ড নামে এক অনার্য জাতি আছে। উদ্দেশ্য তাদের উৎপীড়ন করা। আধুনিক গণনায় যে সময়টাকে 3 মাস বলা চলে, অনুমান ততদিন পরে মখবা যুদ্ধযাত্রা সেরে ফিরে এলেন। তার কটা চুল রুক্ষ, দেহে পশুচর্মের আবরণ ছিন্ন ভিন্ন, কিন্তু মুখে পরিতৃপ্ত বাসনার হাসি। এসেই তিনি মজা করে প্রদ্যুম্নের পিঠে প্রচণ্ড জোরে আঘাত করলেন। কিরে, কেমন আছিস? তারপর দুই বন্ধু নিবিড়ভাবে আলিঙ্গনবদ্ধ হলেন। মহারাজের জয় হোক। আর যে সমস্ত সংবাদ শুভ। মন্দ নয়। কোদণ্ড বেটাদের খুব ঠকেছি। শুধু তাই নয়, একটা মজার জিনিসও এনেছি, দেখাবো, চল। বিজিত জাতির কাছ থেকে অপহৃত বহু বিচিত্র জিনিস একদল সৈনিকের রক্ষণায় ছিল। মখবা তাদের ইঙ্গিত করে রাজভবন অভিমুখে চললেন। যেতে যেতে প্রদ্যুম্নকে জিজ্ঞেস করলেন, তারপর কেমন চলছে সব? প্রজারা আনন্দে আছে? প্রজাদের আনন্দ সম্প্রতি বিলক্ষণ বেড়ে গেছে। কি রকম? আর্য যোদ্ধাদের প্রাণে রসের সঞ্চার হয়েছে। তারা অনার্য মেয়েদের ধরে এনে পটাপট বিয়ে করে ফেলছে। তাই নাকি? রোগ ছোঁয়াচে দেখছি। প্রদ্যুম্ন তার প্রতি কটাক্ষ করলেন। মখবা বললেন, কিন্তু উপায় কি? এদেশে যখন বসবাস করতে হবে, তখন আর্য রক্ত নিষ্কলুষ রাখা সম্ভব নয়। আর্যাবর্ত থেকে এত মেয়ে তো আমদানি করা চলে না। অথচ বংশরক্ষাও না করলে নয়। এই যে রাজ্য জয় করলাম, কাদের জন্য? রাজা ও সেনাপতি মন্ত্রণা গৃহে গিয়ে বসলেন। সামন্ত, সচিব, শ্রেষ্ঠী, বিদূষক কিছুই নেই। সুতরাং মন্ত্রণা গৃহ শূন্য। 4 জন সৈনিক একটা বিরাট আকারের বেতের পেটি ধরাধরি করে তাদের সামনে এনে রাখল। পেটির মুখ ঢাকা, ভেতরে ভারী কোনো জিনিস আছে মনে হয়। বিস্মিত চোখে প্রদ্যুম্ন জিজ্ঞেস করলেন, কি আছে এর মধ্যে? অজগর সাপ নাকি? মখবা হাতের ইশারায় সৈনিকদের বিদায় জানিয়ে হাসতে হাসতে পেটির ঢাকনা খুলে দিলেন। সাপুরের ঝাঁপি খোলা পেয়ে কৃষ্ণকায় সাপ যেমন ফনা তুলে দাঁড়ায়, তেমনি একটি নারী পেটির মধ্যে থেকে উঠে দাঁড়ালো। তার নীলবর্ণ চোখে ধিকি ধিকি বিদ্যুৎ। প্রদ্যুম্ন হতভম্ব হয়ে গেলেন। তার মুখ থেকে বের হলো, আরে আরে, এ কি? এ যে একটা মেয়ে। মখবা অট্টহাস্য করলেন। তারপর বললেন, কেমন মেয়ে, সুন্দর না? প্রদ্যুম্ন নীরবে বন্দিনীকে নিরীক্ষণ করলেন। মাজা তামার ফলকের মতো দেহের বর্ণ, কাজলে থেবড়ে যাওয়া দুটো চোখ, উস্কো খুস্কো চুল। বস্ত্র অলঙ্কারের কোনো বাহুল্য নেই। গলায় একটি বীজের মালা, আর হাতে শাঁখের বালা। চুলেও কানে ফুলের গয়না অনেককাল আগেই শুকিয়ে গেছে। কোমর থেকে হাঁটু পর্যন্ত একটি বিচিত্র বর্ণে রঞ্জিত একটি রেশমের কাপড়। কৃষ্ণাঙ্গী যুবতীর যৌবনে ভরা দেহ থেকে যেন আগুনের দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে। মখবা আবার জিজ্ঞেস করলেন, কি মনে হয়, সুন্দর না? প্রদ্যুম্ন চমকে উঠে মখবার দিকে ফিরলেন। তারপর ভর্ৎসনাপূর্ণ সুরে বললেন, তুই একটা আস্ত গোয়ার, যুদ্ধ করতে গিয়ে মেয়ে ধরে আনলি। এখন এখন একে নিয়ে কি করবি? একে দিয়ে যে দাসীবৃত্তি করানো যাবে না, একবার দেখেই আর কোনো সন্দেহ থাকে না। মখবা বললেন, ঠিক করেছি, বিয়ে করব। প্রদ্যুম্ন চমকে উঠে বললেন, কি বিয়ে? হ্যাঁ, ও কে জানিস? কোদণ্ড রাজার মেয়ে। প্রদ্যুম্নের মুখ হঠাৎ গম্ভীর হল।
মখবা বলতে লাগলেন, কোদণ্ডদের রাজপুরী দখল করে দেখলাম সকলেই পালিয়েছে, কেউ নেই। মেয়েটি একা দাঁড়িয়ে আছে। ভারী ভালো লাগলো। ওকে অনেক কথা জিজ্ঞেস করলাম, কিন্তু বিন্দু বিসর্গ বুঝতেও পারল না। তাই পেটিতে বন্ধ করে নিয়ে চলে এসেছি। আর্য রাজার মহিষী হওয়ার যোগ্য মেয়ে বটে, কিন্তু ওকে আগে আর্য ভাষা শেখাতে হবে, তারপর আমার পাটরানি করব। প্রদ্যুম্ন আরেকবার যুবতীর দিকে ফিরে চাইলেন। সে তাদের কথাবার্তার মর্ম কিছুই বুঝতে পারেনি। কেবল তার চোখ দুটি এক মুখ থেকে অন্যের মুখে যাতায়াত করছে। তার মুখে ভয় বা আশঙ্কার চিহ্ন কিছুই নেই। আছে কেবল এই বর্বরদের কার্যকলাপ সম্পর্কে ঘৃণাপূর্ণ জিজ্ঞাসা। ভুরু কুচকে প্রদ্যুম্ন মখবার দিকে ফিরলেন। অন্যায় করেছ মঘবা। হাজার হোক রাজার মেয়ে, তাকে এইভাবে ধরে আনা মোটেই আর্যশিষ্টতা হয়নি। বিয়ে করবার জন্য কন্যা হরণ করলে সেটা আর্য শিষ্টতার লঙ্ঘন হয় না। হয়, অরক্ষিতা মেয়েকে ধরে আনা চোরের কাজ। এই মুহূর্তে মেয়েটিকে ফেরত পাঠানো উচিত। রাগী কণ্ঠে মঘবা বললেন, কখনোই নয়। আমি মহারাজ মঘবা তোমাকে আদেশ করছি, সেনাপতি প্রদ্যুম্ন, তুমি এই কন্যার যোগ্য বাসস্থানের ব্যবস্থা করবে, যাতে সুখে থাকে অথচ পালাতে না পারে। মনে থাকে যেন কন্যা পালালে দায়িত্ব তোমার। প্রদ্যুম্ন একবার কয়েক মুহূর্তের জন্য বন্ধুর মুখের দিকে চেয়ে রইলেন। তারপর দুহাত জোর করে মাথা নিচু করে শুকনো কণ্ঠে বললেন, বেশ, মহারাজের যেমন ইচ্ছে। দুর্গচূড়ার একদম ভেতরে ভাবী রাজমহিষীর বাসস্থান নির্দিষ্ট হল। কোদণ্ড কন্যা রাগী মুখে ঠোঁট চেপে দুর্গ শিষ্যের কারাগারে প্রবেশ করলেন। কার্যত কারাগার হলেও স্থানটি প্রশস্ত বারান্দাযুক্ত একটি মহল। সকল সুবিধাই আছে, শুধু পালানোর কোনো সুযোগ নেই। মঘবা সহস্যে প্রদ্যুম্নের পিঠে একটি কিল মেরে বললেন, হ্যাঁ হ্যাঁ, রানীর মতো রানী পাওয়া গেছে, কি বলিস? প্রদ্যুম্ন বললেন, পরদিন প্রাতকালে কিন্তু গুরুতর সংবাদ এলো। কোদণ্ড দেশ থেকে সদ্য প্রত্যাগত নিরতিশয় নির্জীব একটি ভাঙা শরীরের দুধ জানালো যে রাজকন্যা হরণের কথা জানতে পেরে পলাতক কোদণ্ড জাতি আবার কাতারে কাতারে ফিরে এসেছে এবং একেবারে ক্ষেপে গিয়েছে। মঘবা যে অল্প সংখ্যক আর্য সেনাকে পাহারা দেওয়ার জন্য ছেড়ে এসেছিল, শত্রুর অতর্কিত ক্ষিপ্র আক্রমণে তারা প্রত্যেকেই কচু কাটা হয়েছে। কেবল এই দূত কোনোভাবে প্রাণে বেঁচে ফিরে এসেছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। শুনে প্রদ্যুম্ন চঞ্চল হয়ে উঠলেন। মহারাজ, অনুমতি দিন, শ্যালকদের ঢিট করে আসি। মঘবা কিন্তু রাজি হলেন না। উল্টে বললেন, তা হয় না, ঢিট করতে হলে আমিই করব। সৈন্য সাজিয়ে আবার মঘবা বের হলেন। কিছুদূর গিয়ে ফিরে এসে প্রদ্যুম্নকে বললেন, ইতিমধ্যে মেয়েটাকে তুই আর্য ভাষা শেখাস। মনের ক্ষুব্ধতা গোপন করে প্রদ্যুম্ন বললেন, আচ্ছা। দু একদিনের মধ্যেই প্রদ্যুম্ন বুঝতে পারলেন অনার্য মেয়েটি অত্যন্ত মেধাবিনী। এক সপ্তাহের মধ্যে সে ভাঙা ভাঙা কথা বলতে আরম্ভ করল। তার নাম এলা, অনার্য নাম বটে, কিন্তু শুনতে ও বলতে ভারী মিষ্টি। প্রদ্যুম্ন কয়েকবার উচ্চারণ করলেন, এলা, বাহ, বেশ তো। কথা বলতে শিখে এলা প্রথম প্রশ্ন করল, ও লোকটা কে যে আমাকে ধরে নিচ্ছে? প্রদ্যুম্ন বললেন, আমার বন্ধু। বন্ধু শব্দের ভাবার্থ বুঝতে এলার কিছুটা দেরি হলো। অবশেষে বুঝতে পেরে সে নাক সিটকাল। তীব্র অবজ্ঞার কণ্ঠে বলল, তোমরা তোমরা বর্বর। প্রদ্যুম্ন অবাক হয়ে গেলেন। ভাবলেন, কি আশ্চর্য, আমরা বর্বর? ক্রমশ এলা আর্য ভাষায় কথা বলতে লাগল। কোনো কথা বলতে বা বুঝতে তার আর বাধ্য না। একদিন জিজ্ঞাসা করল, আমাকে
এখানে ধরে রেখেছো কেন? আর্য ভাষা শেখাবার জন্য। ছাই ভাষা, এটা শিখে কি হবে? হ্যাঁ, প্রদ্যুম্ন একটু রসিকতা করে বললেন, প্রেম আলাপ করতে সুবিধা হবে। মহারাজ মঘবা তোমাকে বিয়ে করবেন বলে স্থির করেছেন। এলা বসেছিল, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পলকহীন চোখে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইল। তারপর আবার বসে পড়ে নিশ্চিন্ত স্বরে বলল, ওকে আমি বিয়ে করব? বর্বর? প্রদ্যুম্ন উস্কানি দেবার জন্য বললেন, না, সে মঘবা দাড়ি রাখে বটে, কিন্তু লোক খারাপ নয়। এলা শুধু বলল, বর্বর। এমনইভাবে দিন কাটতে লাগলো, কিন্তু মঘবার দেখা নেই। তিনি কোদণ্ডদের ঢিট করলেন নাকি কোদণ্ডেরা তাকে ঢিট করল, কোনো খবর নেই। প্রদ্যুম্ন স্বাভাবিকভাবেই উতলা হয়ে উঠলেন। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। একদিন সকালে প্রদ্যুম্ন এলার শোবার ঘরে প্রবেশ করলেন। দেখলেন এলা জানলার কাছে দাঁড়িয়ে চুল খুলছে। প্রদ্যুম্নকে দেখে সে একবার ঘাড় ঘোরালো, তারপর আবার বাইরের দিকে তাকিয়ে মাথার চুল মারতে লাগলো। প্রদ্যুম্ন গলা ঝাড়লেন, কিন্তু কোনো ফল হলো না। তখন তিনি জানলার দিকে গিয়ে দাঁড়ালেন, আকাশের দিকে তাকালেন, নিচে উকিঝুঁকি মারলেন, তারপর আবার গলা খাকারি দিয়ে বললেন, শীত আর নেই, দিব্যি গরম পড়তে আরম্ভ করেছে। এলা বলল। উৎসাহ পেয়ে প্রদ্যুম্ন বললেন, আজকাল দক্ষিণ থেকে যে হাওয়া বইছে তাকেই বুঝি তোমরা মলয় সমীরণ বলে থাকো? আচ্ছা, না, আর্য দেশে এ হাওয়া নেই, নেই। এলা তার দিকে গম্ভীর চোখে প্রশ্ন করল, 2 দিন আসা হয়নি কেন? ব্যস্ত ছিলাম। তোমার তো আর্য ভাষা শেখার প্রয়োজন নেই, যা শিখেছ তাতেই তো আমাদের সকলের কান কেটে নিতে পারো। কিছুক্ষণ কোনো কথা হলো না। এলা চোখ নামিয়ে বেনি বাঁধতে লাগল। শেষে প্রদ্যুম্ন আগের কথার জের টেনে বলতে লাগলেন, মঘবা এসে পড়লে বাঁচা যায়, অনেক দিন হয়ে গেল, এখনো তার কোনো খবর নেই। চিন্তা হচ্ছে। এলা তিলমাত্র সহানুভূতি না দেখিয়ে নির্দয়ভাবে হেসে বলল, তোমার মখবা আর ফিরবে না। আমার স্বজাতিরা তাকে শেষ করেছে। শোনো, মঘবাকে শেষ করতে পারে এমন মানুষ দাক্ষিণাত্যে নেই, সে মহাবীর। তাচ্ছিল্য ভরে এলা বলল। বর্বর। আরো বেশি রেগে গিয়ে প্রদ্যুম্ন বললেন, ওই বর্বরকেই তোমাকে বিয়ে করতে হবে। তাই নাকি? আমার ইচ্ছের বিরুদ্ধে? তুমি তো বন্দিনী, তোমার আবার ইচ্ছে কি? প্রত্যেকটি শব্দ কেটে কেটে এলা উত্তর দিল, আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে করতে পারে এমন পুরুষ তোমাদের আর্যাবর্তে জন্মায়নি। এই বীজের মালা দেখেছ? একটি বীজ দাঁতে চিবুতে যেটুকু দেরি, আর আমাকে কেউ পাবে না। কি সর্বনাশ! বিষ! দাও 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 দাও, শিগগির মালাটা আমাকে দাও। এলা দূরে সরে গিয়ে বলল, এতদিন তোমরা আমাকে বন্দিনী ভেবেছ, আমাকে অসহায় ভেবেছ, তোমাদের খেলার পুতুল, তাই না? যখন ইচ্ছে আমি মুক্তি নিতে পারি। প্রদ্যুম্ন বোকার মতো তাকিয়ে থেকে বললেন, তবে তবে নাওনি কেন? এলা খানিকটা চুপ করে রইল, তারপর গর্বিত স্বরে বলল, সে আমার ইচ্ছে। এই সময় জানলার বাইরে দূর উপত্যকায় শঙ্খের গভীর শব্দ শোনা গেল। চমকে উঠে প্রদ্যুম্ন সেদিকে তাকালেন। সীমান্তের বনের ভেতর থেকে ধ্বজা উড়িয়ে আর্য সেনা ফিরে আসছে। কপালের উপর হাত রেখে প্রদ্যুম্ন সেদিকে চেয়ে রইলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, যাক, বাঁচা গেল, মঘবা ফিরেছে। আমিও বাঁচলাম, মুক্তির আর দেরি নেই। আচমকা ফিরে দাঁড়ালেন। এলা তেমনি দাঁড়িয়ে বেনি বাঁধছে। তার মুখে সূচিবিদ্ধ মৃত প্রজাপতির মতো এক ফালি হাসি। প্রদ্যুম্ন তার কাছে ফিরে গিয়ে অনুনয়ের কণ্ঠে বললেন, এলা এলা, ছেলে মানুষই করো না। দেখো, মঘবাকে বুঝতে সময় লাগে, বিয়ের পর তুমি বুঝতে পারবে তার মতো মানুষ হয় না। আমি মিনতি করছি,
আমি মিনতি করছি তোমার কাছে, ঝোঁকের মাথায় হঠাৎ কিছু একটা করে বসো না। হঠাৎ কোনো কাজ করা আমার অভ্যাস নয়। আমি কোদণ্ড কন্যা, বর্বর নই। মগবা যদি গায়ের জোরে আমাকে বিয়ে করার চেষ্টা করে, আমি বিয়ের সভায় মুক্তি নেব। মঘবা বললেন, কোদণ্ডদের ভালো করে কাবু করতে পারলাম না, বুঝলি? খেপে গেলে বেটারা ভীষণ লড়ে। যাই হোক, শেষ পর্যন্ত সন্ধি করেছি। সন্ধির শর্ত কি? চমৎকার, অদ্ভুত জাতি কোদণ্ড, আশ্চর্য তাদের রীতিনীতি। জানিস, ওদের যাতে মেয়ে বাপের উত্তরাধিকারিণী হয়, ছেলে মামার সম্পত্তি পায়। শুনেছিস কখনো? না, শুনিনি। কিন্তু সন্ধির শর্ত কি? শর্ত এই, কোদণ্ডের রাজকন্যা অপহরণ করাতে তাদের মর্যাদায় বড় আঘাত লেগেছে। এই কলঙ্ক মোচনের একমাত্র উপায় কন্যাকে বিবাহ করা। বিবাহ না করলে তারা যুদ্ধ করবে, কিছুতেই শুনবে না। আর যদি বিয়ে করি, তবে উত্তরাধিকার সূত্রে কোদণ্ডের রাজা হব। গুরুতর শর্ত নয়? প্রদ্যুম্ন কিছু মুহূর্ত হেট মুখে দাঁড়িয়ে রইলেন। তারপর অল্প হেসে ধীরে ধীরে বললেন, গুরুতরই বটে। সুতরাং আর বিলম্ব না, তাড়াতাড়ি কোদণ্ড কন্যাকে বিবাহ করে ফেলা দরকার। মেয়েটা ঠিক আছে তো? ঠিক আছে। তা আর্য ভাষা কেমন শিখলো? বেশ। তবে কালই বিয়ে করব। কিছুক্ষণ চুপ থেকে প্রদ্যুম্ন বললেন, মেয়েটির মতামত জানবার প্রয়োজন নেই? কিছুমাত্র না, এ রাজকীয় ব্যাপার, কথার নড়চড় চলবে না। সন্ধির শর্ত পালন করতেই হবে। সেদিন গভীর রাতে প্রদ্যুম্ন চোরের মতো এলার মহলে প্রবেশ করলেন। আকাশে প্রায় পূর্ণচন্দ্র, চাঁদের আলোয় ঘরটা ভেসে যাচ্ছে। সেই জোছনায় মাটিতে শুয়ে এলা ঘুমুচ্ছে। ঘরে প্রদীপ নেই। নিঃশব্দে প্রদ্যুম্ন তার কাছে গেলেন, হাঁটু গেড়ে তার পাশে বসলেন। শ্বাস বন্ধ করে তার মুখের কাছে মুখ নিয়ে গেলেন। এলা ঘুমুচ্ছে, কিন্তু তার চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু ঝরে পড়ছে। স্বপ্নে এলা গদগদ অবরুদ্ধ কণ্ঠে বলছে, প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, আমি আমি মরতে চাই না। প্রদ্যুম্ন, তুমি কেমন মানুষ? হ্যাঁ, কেমন মানুষ? কিছু বুঝতে পারো না? বরপর আমাকে উদ্ধার করো প্রদ্যুম্ন, উদ্ধার করো। প্রদ্যুম্ন যে কাজ করতে এসেছিলেন তা আর করা হলো না। বীজের মালা এলার কণ্ঠেই রয়ে গেল। প্রদ্যুম্ন চোরের মতো নিঃশব্দে ফিরে গেলেন। পরদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে চাঁদ উঠল। মঘবা রাতের জন্য প্রতীক্ষা করছিলেন। বললেন, প্রদ্যুম্ন, এবার বিয়ের আয়োজন করো। রাজভবনের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে ধুনির মতো অগ্নি জ্বলে উঠল। অগ্নিসাক্ষী করে বিয়ে হবে। হোমাগ্নির পুরো ভাগে বরবধূর জন্য কাঠের পিঁড়ি সাজানো হলো। বিয়ের খবর আগেই প্রচারিত হয়েছিল। উৎসুক জনমণ্ডলী প্রাঙ্গণে সমবেত হতে লাগল। হাত দুটো বুকের কাছে জড়ো করে প্রদ্যুম্ন এক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে আছেন। একবার বুকের পাঁজর ভেদ করে একটা গভীর দীর্ঘশ্বাস বের হলো। মঘবা এসে কাঁধে হাত রাখতে তার চমক ভাঙল। আগুন থেকে চোখ তুলে সামনের দিকে চাইলেন। সামনে চাঁদ। গাছের ডালপালার আড়াল ছেড়ে এইমাত্র উঁচুতে উঠেছে। প্রদ্যুম্ন সেই দিকে তাকিয়ে রইলেন। মঘবা বললেন, রাত হয়েছে, বিয়ের সময় উপস্থিত। তুই এবার গিয়ে বধূকে নিয়ে আয়। প্রদ্যুম্ন ধীরে ধীরে মঘবার দিকে ফিরলেন। গম্ভীর কণ্ঠে বললেন, সেনাপতি মঘবা। মঘবা ভেবাচেকা খেয়ে গেলেন। রাজা হওয়ার অভ্যাস তার প্রাণে এমনই বসে গিয়েছিল যে প্রথমটা কিছুই বুঝতে পারলেন না। তারপর
প্রদ্যুম্নের দৃষ্টি অনুসরণ করতেই চাঁদের দিকে চোখ পড়ল। আকাশ নির্মেঘ, কিন্তু চাঁদের শুভ্র মুখের উপর ধূম্রবর্ণ ছায়া পড়েছে। কালো ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করবার উপক্রম করছে। প্রদ্যুম্ন বললেন, সেনাপতি মঘবা, আমি বধূকে আনতে যাচ্ছি। সন্ধির শর্ত রক্ষার জন্য আমিই তাকে বিয়ে করব। ইতিমধ্যে তুমি প্রজাদের ব্যাপারটা বুঝিয়ে দাও। মঘবা কিছুক্ষণ স্তম্ভের মতো নিশ্চল হয়ে রইলেন। তারপর তার প্রচণ্ড অট্টহাস্যে আকাশ বিদীর্ণ হয়ে গেল। হঠাৎ হাসি থামিয়ে মঘবা করজোরে বললেন, জি আজ্ঞে মহারাজ। ঘরে প্রদ্যুম্ন প্রবেশ করতেই এলা উঠে দাঁড়ালো। আমাকে নিতে এসেছো? হ্যাঁ রাজকুমারী, কোদণ্ডদের সাথে আমাদের সন্ধি হয়েছে। তার শর্ত এই যে আর্য রাজা কোদণ্ড কন্যাকে বিয়ে করবে। আমরা ধর্মত এই শর্ত পালন করতে বাধ্য। আর কিছু বলার আছে? সামান্য। ঘটনাক্রমে আমি এখন আর্য রাজা, মঘবা আমার সেনাপতি। সুতরাং বিয়ে করতে হলে আমাকেই বিয়ে করতে হবে। এলা দীর্ঘকাল বিস্ফারিত চোখে চেয়ে স্থির হয়ে রইল। সে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল, কি বললে? প্রদ্যুম্ন রাজকীয় গাম্ভীর্যের সঙ্গে বললেন, বললাম যে আমাকে বিয়ে করতে হবে। এখন চট করে স্থির করে ফেলো, বিয়ে করবে না বীজ ভক্ষণ করবে। স্বপ্নের অবরুদ্ধ আকুলতা এতক্ষণে বন্যার মতো নেমে এলো। নীল চোখ দুটি ছাপিয়ে ঝরে পড়তে লাগলো। প্রদ্যুম্ন জানলার উপর উঠে বসে বললেন, গ্রহণ ছাড়তে এখনো দেরি আছে, ততক্ষণ তোমাকে বিবেচনা করবার সময় দিলাম। কি? বর্ষণের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকের মতো হাসি হেসে এলা বলল, বর্বর।